দ্বারকা নদীর পাড়ের সেই পুরনো জমিদার বাড়িটা দিনের আলোতে যতটা শান্ত, রাতের অন্ধকারে ঠিক ততটাই অশুভ। বাড়ির পশ্চিম ধারে জঙ্গল, কুয়ো, ভাঙা বারান্দা, পুরনো শ্যাওলা ধরা সিঁড়ি, সব মিলিয়ে রাত নামলে জায়গাটাকে আরও অভিশপ্ত বলে মনে হয়। সেই রাতে চাঁদ ছিল না, আকাশ ছিল ধূসর, নীরব। শুধু শোনা যাচ্ছিল লাঠি ঠুকে হাঁটার শব্দ। হাঁটছে কে হাঁটছে? বাড়ির কুকুরগুলো পর্যন্ত ভয় পেয়ে উকি দিলেও ডাকেনি, যেন তারাও জানে এই হাঁটা মানুষের নয়, অথবা মানুষের হলেও জীবিত মানুষের নয়। বৃদ্ধ দেবনাথ চৌধুরী সেই শব্দ শুনে বিছানায় উঠে বসলেন। তার বুক ধরফর করছে, চোখে ভয়, কান পেতে শুনছেন তিনি। জানালা দিয়ে নীল আলো ঢুকে পড়ছে, যেন কেউ টর্চ নিয়ে দাঁড়িয়ে আবার নড়ছে। নীল আলোটা যেন শিশির বিন্দুর মতো নীল, ঠিক ফসফরাসের মতো নীল, এক অদ্ভুত নীল আলো। দেবনাথ কাপা গলায় বললেন, কে 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 ওখানে? কোনো উত্তর নেই, শুধু সেই নীল আলো ধীরে ধীরে জানালার গ্রিল ধরে উঠে আসছে। তার মিনিট 5 পরে তার চিৎকারে বাড়ি কেঁপে উঠল। তার চিৎকারের শব্দ থামতেই নীল আলো নিভে গেল, লাঠির টুপটাপ শব্দও মিলিয়ে গেল। তখন যেন অন্ধকার আরও নিস্তব্ধ হলো। পরের দিন সকালে দেখা গেল দেবনাথ চৌধুরীর নিথর দেহ বিছানায় পড়ে আছে। তার মুখে আতঙ্ক, চোখ আধ খোলা, তার বুকের কাছে অদ্ভুত একটা নীলচে দাগ, আর তার ঘরের জানালার সামনে শুকনো নীল জেলির ছোপ, যে ছোপে আঙুল দিলে শির দ্বারা ঠান্ডা হয়ে যায়। তার এই মৃত্যু দেখে কেউ বলল হার্ট অ্যাটাক, কেউ বলল অভিশাপ, আবার কেউ বলল অমোকবাবুর ভূত ফিরেছে। কিন্তু সত্যিটা কেউ জানতো না, একা জানতো দেবনাথ। নমস্কার। গল্প কথা ও কাহিনীর আজকের উপস্থাপনা প্রিয়া ঘোষের লেখা রহস্য রোমাঞ্চকর গল্প নীল ফসফরাস। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প নীল ফসফরাস। বাঁকুড়ার শীতকাল মানেই কুয়াশায় ঢেকে থাকা নদী, শুকনো মাঠ, মাটির উনুন, সন্ধ্যায় খেলতে থাকা ছেলে মেয়েরা, আর দূরের পাহাড় দিগন্তে কালো ছায়া ফেলে রাখে। সেই দৃশ্যগুলো দেখে মনটা শান্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু ঋদ্ধিমান সেনের মন তখন একদমই শান্ত না। খুব কম মানুষ আছে যারা সংবাদ মাধ্যমের পাশাপাশি নিজের তদন্তে পুলিশের মতো দক্ষতা দেখায়। ঋদ্ধিমান ঠিক সেই ধরন। তার চোখে এমন একটা তীক্ষ্ণতা যে চোখে কোনো কিছুই লুকিয়ে থাকতে পারে না। কিছুক্ষণ আগেই এই শান্ত নীরবতার মধ্যে ছোট্ট একটা শব্দ করে তার ফোনে একটা মেসেজ ঢুকলো। ঋদ্ধিমান ফোন নিয়ে সেই মেসেজটা দেখল। এসো, খুব বিপদে আছি। 6 বছর আগের কলেজের বন্ধু অপরাজিতা, চুপচাপ, খুব বুদ্ধিমতী, কখনো কারো ক্ষতি করে না। তার হঠাৎ এই চঞ্চলতার কারণ ঋদ্ধিমান বুঝতে পারল না। তবে সে খবর পেয়েছে তার বাবা কাল রাতে মারা গিয়েছে। এক বন্ধুর মারফত সে জানতে পেরেছে। কিন্তু বাবা মারা যাওয়ার পর ঠিক কী ঘটল, এত জরুরি তলব কেন, ঋদ্ধিমান তা বুঝতে পারল না। এই মেসেজটাই তাকে টেনে আনলো দ্বারকা নদীর কাছে, অপরাজিতাদের জমিদার বাড়িতে। বাড়ির গেট খুলতেই অপরাজিতা দাঁড়িয়েছিল। তাকে দেখে মনে হলো এক অন্ধকার ছায়ায় ঢেকে আছে সে। চোখে লাল আভা, চুল এলোমেলো, গলার স্বরে ফাটল ধরেছে। ঋদ্ধিমান, তুমি এলে তাহলে শেষ পর্যন্ত? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই বলে অপরাজিতা হাতটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কি হয়েছে? তোমায় এত চঞ্চল লাগছে কেন? আচ্ছা ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। কাকাবাবুর খবরটা আমি শুনেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি যে এখন তোমার পক্ষে শান্ত হয়ে থাকাটা সম্ভব নয়, কিন্তু তুমি যতটা পারো নিজেকে একটু শান্ত রাখো। শান্ত রেখে বলো কি হয়েছে। হঠাৎ আমায় এত জরুরি তলব করলে যে? অপরাজিতা ভেঙে যাওয়া গলায় বলল, বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। পুলিশ কি বলছে? অপরাজিতা একটা ব্যঙ্গের হাসি হেসে বলল, গ্রামের পুলিশ বলছে হার্ট অ্যাটাক।
আর তুমি তুমি কি অন্য কিছু মনে করছো? আমি জানি তাকে হত্যা করা হয়েছে, আমি এ বিষয়ে নিশ্চিত। ঋদ্ধিমান কিছু না বলে তার চোখের দিকে স্থিরভাবে চেয়ে বুঝল সত্যি সেখানে ভয় আছে, কিন্তু আরও কিছু লুকিয়ে আছে সকলের আধারে, এক ধরনের অপরাধের ছায়া। আচ্ছা অপরাজিতা, তুমি আমাকে সবটা ভালোভাবে বলো, ঠিক আছে? আমি তোমার বাবার মৃতস্থানে একবার যেতে চাই এবং সব ঘটনাটা ভালো করে জানতে চাই। তুমিও চলো আমার সাথে। দীর্ঘ বারান্দা পেরিয়ে পুরনো লোহার লণ্ঠন ঝুলে থাকা সিঁড়ি ডিঙিয়ে তারা পৌঁছল দেবনাথ চৌধুরীর শোয়ার ঘরে। ঋদ্ধিমান প্রথমেই লক্ষ্য করল দরজায় কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই, ঘর অগোছালোও নয়। বিছানাটা সে ভালো করে লক্ষ্য করল। সে দেখল বালিশের পাশে কিছু চুল পড়ে রয়েছে, আর জানালার পাশে নীলাভ একটা অদ্ভুত দাগ। সে ঝুঁকে জিনিসটা ভালোভাবে খেয়াল করল। জিনিসটা শুকনো, জেলির মতো থকথকে পদার্থ, কিন্তু শুকনো ফসফরাস ছড়ানোর মতো আলো জ্বলে উঠছে। এটা কোথা থেকে এলো? অপরাজিতা অবাক হয়ে গেল, সেও বুঝতে পারল না। আমি জানি না, আমি নিজেই এখন লক্ষ্য করলাম। ঋদ্ধিমান ভুরু কুঁচকে বলল, আচ্ছা, বাবার মৃত্যুর আগে কি তুমি কিছু শুনেছিলে বা দেখেছিলে? রাতে বাগান থেকে লাঠি টেনে হাঁটার শব্দ শুনতাম। বাবা বলতেন কেউ তাকে দেখছে, কেউ জানালার কাছে এসে দাঁড়ায়। আমি ভাবতাম এটা ভ্রম। ঋদ্ধিমান জানালার কাছে গিয়ে ভালোভাবে গ্রিল পরীক্ষা করল। সে দেখল সেখানে কিছু আঁচড়ের দাগ। আরও খেয়াল করল জানালার বাইরের মাটিতে পদচিহ্ন এবং আরও নীল দাগ সেখানে ছড়িয়ে রয়েছে। সে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নিল। সে সবটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। তার গোয়েন্দা বুদ্ধি বলছে এখানে কিছু তো হয়েছে। সেও অপরাজিতার মতের সাথে সম্মত হলো। অপরাজিতা, আমি নিশ্চিত এটা একটা হত্যা, সাধারণ মৃত্যু নয়। কেন? তোমারও কেন মনে হলো যে এটা হত্যা? এটা কোনো সাধারণ মৃত্যু হতেই পারে না। তুমি যদি পুরো বিষয়টাকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে বিছানায় পড়ে থাকা জল, তার ওপরেই ওই নীলাভ দাগ। এ কোনো সাধারণ কারণে নয়। আর তাই আমার মনে হয় এবং আমার মন বলছে যে এটা সাধারণ মৃত্যু নয়। সে ঠিক করল অপরাজিতাদের বাড়ির পাশে দ্বারকা নদীতে সে একবার ঘুরে দেখবে। পরদিন যখন অপরাজিতাদের জমিদার বাড়ির পাশে দ্বারকা নদীর ধার ধরে হাঁটছিল, তখন সে বুঝল জায়গাটার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম একটা গল্প। দ্বারকা নদী শীতকালে শুকিয়ে যেন তার হাড় বেরিয়ে জীর্ণতার রূপ নিয়েছে, কিন্তু আশ্চর্যভাবে সবটা শুকিয়ে গেলেও নদীর পাড়ে ছোট ছোট জায়গায় নীল শ্যাওলা জমে আছে। সেই শ্যাওলার ওপর আলো পড়তেই সেই একই নীল আভা বের হয়। গ্রামের একজন বলল, নীল শ্যাওলা মানেই অমুক বাবুর গবেষণার ফেলে যাওয়া জিনিস। বাড়িতে ফিরে ঋদ্ধিমান অপরাজিতার সাথে এইসব কথা আলোচনা করতে থাকলো। অপরাজিতা বলল, জানো ঋদ্ধিমান, বাবা ছোটবেলায় আমাকে বলেছিল অমুক কাকুর কথা যেন আমি কাউকে না বলি। আচ্ছা, এই অমোঘ বাবু তোমার বাবার ভাই না? হ্যাঁ, তো কলেজে থাকাকালীন তো একবার তোমার মুখ থেকে শুনেছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাবার বড় ভাই গ্রামের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, খুব মেধাবী, কিন্তু একটু আলাদা প্রকৃতির মানুষ। মানুষের সঙ্গে মিশতেন না, সব সময় গবেষণায় ডুবে থাকতেন। তার কি হয়েছিল? লোকজন বলে তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। মৃতদেহ নিয়ে নাকি পরীক্ষা করতেন। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান, তারপর থেকে কেউ তাকে দেখেনি। আচ্ছা, তার ল্যাবরেটরিটা কোথায় ছিল? অপরাজিতা হাত তুলে দেখালো তাদের বাড়ির পাশে নদীর ধারের ভাঙা বাড়ির দিকে। ঋদ্ধিমান সেই বাড়ির সামনে দাঁড়িয়ে বুঝতে পারল এই বাড়ি এক সময় খুব সুন্দর ছিল। এখন আধা ভাঙা খুঁটি, ছাদে শ্যাওলা, অন্ধকার জানালা, যেন মৃতের চোখের মতো দাঁড়িয়ে রয়েছে এই বাড়ি। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভারী ঠান্ডা বাতাস তাদের দেহকে স্পর্শ করে গেল। ঋদ্ধিমান টর্চ চালালো।
চারিদিকে ধুলোর আস্তরণ পড়ে রয়েছে। ভাঙা টেবিল, রাসায়নিকের বোতল, পুরনো নোটবুক, কাচের ভায়েল সব একসঙ্গে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে ঘরের মাঝখানে একটি ধাতব বাক্স, তাতে তালা নেই, তবে ঢাকনা বন্ধ। ঋদ্ধিমান সেটা খুলতেই অপরাজিতা ভয় পেয়ে পিছিয়ে গেল। ভেতরে তারা দেখল একটা ডায়েরি পড়ে রয়েছে। এ অমুখের হাতে লেখা ডায়েরি। পাতা হলুদ হয়ে গেছে, কোথাও কোথাও সে একই নীল দাগ। ঋদ্ধিমান ডায়েরির পাতাগুলো উল্টোতে শুরু করলো। প্রথম পাতায় লেখা, মানুষের ভয়কে নিয়ন্ত্রণ করাই আমার লক্ষ্য। ভয় যদি ধরতে পারি, মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর দ্বিতীয় পাতায় লেখা, আমি নীল কোষ তৈরি করেছি। এগুলো অন্ধকারে আলো ছড়ায়, মানুষের গায়ে লাগলে স্নায়ুতন্ত্রে আঘাত করে, তবে ভুল অনুপাতে দিলে মৃত্যুও ঘটতে পারে। ঋদ্ধিমান থমকে দাঁড়ালো। সে মনে মনে চিন্তা করলো, এটাই কি সেই নীল দাগ যেটা দেবনাথ বাবুর জানলায় দেখা গেছে? আর কিছু না ভেবে আবার ডায়েরির আর একটা পাতা পড়তে শুরু করলো। রাতে যখন তারা ভয় পেতে চায়, তখনই নীলকোষ কাজ করে। শরীর টনটন করে, হৃদস্পন্দন বেড়ে যায়, মস্তিষ্ক ভুল সংকেত দেয়, ফল হার্ট অ্যাটাক। এই গবেষণাই তোমাদের অভিশাপের শুরু আর যাবতীয় রহস্যের সূত্রপাত। কিন্তু অমক কাকু তো মারা গিয়েছিলেন, তার লাশ পর্যন্ত পাওয়া যায়নি। সে মারা গিয়েছে এটা তো কেউ প্রমাণ করতে পারেনি। আর এমন গবেষণা করা লোকেরা যে সাধারণ মৃত্যুতে মরে না, অথবা মৃত্যু তাদের এড়িয়ে চলে। টর্চের আলো এক কোণে পড়তেই ঋদ্ধিমান থমকে গেল। একটা বড় কাচের সিলিন্ডার পড়ে আছে, ভেতরে শুকনো নীল পদার্থ। হ্যাঁ, এটাই তো সেই নীলকোষ। সে সাবধানে একটি টেস্ট টিউব তুলল। তোলা মাত্রই তারা দেখল নীল আলো টিম টিম করে উঠল। অপরাজিতা ভয় পেয়ে বলল, ঋদ্ধিমান, এই জিনিসটা কি জীবন্ত? কিছুটা তা বলতেই পারো। আর এই নীলকোষ অমোঘ বাবুর তৈরি। এটা আলো পেলেই সাড়া দেয়। মানে এগুলো ব্যবহার করে বাবাকে সে হত্যা করেছে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে মানুষটা এগুলো ব্যবহার করছে সে এখনো সক্রিয়। হঠাৎ বাইরে থেকে শব্দ এলো, আগের রাতের সেই শব্দ। অপরাজিতা ভয় কেঁপে উঠল। ঋদ্ধিমান টর্চ বন্ধ করে ফিসফিস করে বলল, চুপ, কেউ আসছে। দরজার বাইরে তখন এক ছায়া এসে পড়েছে। ধীরে ধীরে সেটা দেয়াল বেয়ে এগোচ্ছে। লাঠি ঠোকা শব্দ, নিজের শ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছিল তারা। এরপর হঠাৎ সেই নীল আলো জানলার ফাঁক দিয়ে সোজা ভেতরে আলো ঢুকল। ঋদ্ধিমান অপরাজিতাকে টেনে নিয়ে টেবিলের আড়ালে নিয়ে গিয়ে বলল, চোখ ঢেকে রাখো, নয়তো ক্ষতি হয়ে যেতে পারে। অচেনা সে নীল আলো ঘুরে ঘুরে ঘর চক্কর দিল, যেন লাঠির শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল। আর কয়েক সেকেন্ড পরেই সে আলো নিভে গেল। অপরাজিতা বলল, ওটা কি অমক কাকু নাকি অন্য কেউ? না, অমোঘ বাবু কিনা বলতে পারবো না, তবে যে কোনো ভূত নয় সেটা আমি নিশ্চিত। এটা একটা মানুষ, আর সেই মানুষটা আমাদের দেখছে যে আমরা কিছু খুঁজে পেলাম কিনা। ঋদ্ধিমান ডায়েরিটি ব্যাগে পুরল, বলল, আমাদের বাড়ি ফিরে যেতে হবে এক্ষুনি। এখান থেকেই খেলাটা শুরু হয়েছে। বাড়ি ফিরে তারা দেখল অপরাজিতার ঘরের টেবিলে একটি চিঠি রাখা। ঋদ্ধিমান ঘরের ভিতর ঢুকে বলল, দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, কেউ ঢুকতে পারেনি, তাহলে চিঠিটা এখানে কে রাখলো? চিঠিতে লেখা ছিল, যা দেখেছো ভুলে যাও। দ্বারকা নদীর নীল আলো কাউকে বাঁচতে দেয় না। নিচে একটি সই রয়েছে, একটাই বর্ণ। মানে অমোঘ নাকি অন্য কেউ? মানে আরেকজনও হতে পারে। মানে নামের আরেকজন আছে। অমক কাকুর ছাত্র ছিল অর্জুন। সে ছিল লোভী, নিষ্ঠুর। বাবা তাকে ল্যাব থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই অর্জুন কোথায় থাকে?
বলতে পারবে? তা তো সঠিকভাবে জানি না, কেউই বোধহয় জানে না, শুধু বাবা আর অমক কাকু জানতো। ঋদ্ধিমান খেয়াল করল অপরাজিতার ঘরের টেবিলের পাশে সেই একই নীল দাগ, একই নীল কোষ। সে মনে মনে ভাবল, মানে কেউ ভেতরে এসেছে, কিন্তু দরজা জানলা না খুলে কিভাবে এ ঘরে ঢুকলো? আর যদি কেউ তালা ভেঙে ঢুকতে হয় তাহলে তো শব্দ হতো, তাহলে কিভাবে ঢুকলো? তার কিছু মনে হওয়াতে সে বিছানার নিচে আলো ফেলল। সেখানে একটা ছোট্ট গর্ত, এতটাই ছোট যে মানুষ ঢুকতে পারে না, কিন্তু আলো ঢুকতে পারে। এই ছায়া মানুষ আলো পাঠিয়ে নজর রাখে। নীল আলো মানুষের স্নায়ু বুঝতে পারে কে কোথায় আছে, তাই সে বারংবার এই নীল আলো পাঠিয়ে খবর রাখছে। অপরাজিতা কাঁপা গলায় বলল, তাহলে আমাদের কার্যকলাপ সে জানে? আমার আন্দাজ যদি সত্যি হয় তবে সে সব জানে। ঋদ্ধিমান এবার বাড়ির পুরনো কিছু নথি দেখতে চাইল অপরাজিতার কাছে। অপরাজিতা তার ঋদ্ধিমানকে বের করে দিল। সেখানে লেখা, জমিদার বাড়ির উত্তরাধিকার 2 ভাগে ভাগ হবে। অমোঘ ও দেবনাথ উভয়ই সমান মালিক, কিন্তু অমোঘ নিখোঁজ হওয়ায় সব সম্পত্তি দেবনাথবাবু পান। এখানেই তো আসল খুনের মোটিভ। কেউ সম্পত্তি চাইছে অথবা গবেষণার ওপর অধিকার চাইছে, যার কারণে তোমার বাবার মৃত্যু হয়েছে। কিন্তু অমক কাকু ফিরলে তো সম্পত্তি তারই হতো, তাহলে এই মৃত্যুর কি প্রয়োজন? হতো, তবে যদি সে জীবিত থাকে। আর কেউ সেটাই প্রমাণ করতে চাইছে যে সে জীবিত। অপরাজিতা মা, বাইরে এসো। তোমাদের উঠোনে একটা ভয়ঙ্কর জিনিস দেখা গেছে, তাড়াতাড়ি বাইরে এসো। তারা দৌড়ে বাইরে গেল। দেখল উঠোনে একটি পাটকাঠির লাঠি পড়ে আছে, তার মাথায় নীল জেলির ছোপ। এটা আমি পেয়েছি শিব মন্দিরের কাছে। এই আগের রাতে ওটা নাকি হাঁটছিল, তারই শব্দ নাকি তোমাদের বাড়ি থেকে পাওয়া যেত। এটা সেই লাঠি যেটার শব্দ বাবা শুনতেন? ঋদ্ধিমান লাঠিটি ভালো করে পর্যবেক্ষণ করে বলল, এটা খুব পুরনো, কিন্তু কেউ একজন ইচ্ছে করে নীল কোষ মাখিয়ে ব্যবহার করছে, শুধুমাত্র ভয় দেখানোর জন্য। আমি এখন সবটা বুঝতে পারছি। হত্যাকারী 2 ধাপে খুন করতে চেয়েছেন তোমার বাবাকে। প্রথমে নীল আলো দেখিয়ে ভয় ধরিয়েছে, তারপর নীল কোষ ব্যবহার করে হৃদস্পন্দন থামিয়েছে। সত্যি এমন ভাবে এই ঘটনাগুলো ঘটেছে? আমি যতটুকু বুঝতে পারছি যে তোমার বাবা আগে থেকেই সন্দেহ করতেন যে কে ফিরেছে, তাই তাকে চুপ করানোর জন্য এই খুন। এখন আমাদের খুনের আগের রাতটা পুনরায় ভাবতে হবে, বুঝতে হবে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। বাড়ির কাজের মেয়ে বিনা বলল, সেদিন রাত 1টার দিকে আমি বাগানের দিকে নীল আলো দেখেছিলাম, আর দেখেছিলাম একজন লম্বা লোক পুকুরের ধারে দাঁড়িয়ে কিছু নেড়ে চেড়ে দেখছে। তার মুখ দেখেছো? না, কিন্তু লাঠি ছিল তার হাতে। ঋদ্ধিমান বুঝতে পারল যেই হোক তাদের সামনে আসতে চাইছে না, কিন্তু সবসময় নজর রাখছে। সে অপরাজিতাকে বলল, আজ রাতে আমায় একটু বাগানে যেতে হবে। এই রহস্যকে বাইরে থেকে বুঝে লাভ নেই, আরো ভেতরে যেতে হবে। আমি কি যাব তোমার সাথে? না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ঘরে থাকবে দরজা বন্ধ করে। অপরাজিতা ভয়ে মাথা নেড়ে সায় দিল। ঋদ্ধিমান 12টায় উঠোনে দাঁড়ালো। চারিদিকে কুয়াশা, দূরে নদী থেকে ধোয়ার মতো ঠান্ডা হাওয়া উঠছে। তার হাতে টর্চ নেই, আজ আছে ক্যামেরা, কারণ সে জানে আলো দিলে নীলকোষ সক্রিয় হয়। তাই সে আজ টর্চ নেয়নি। সে ধীরে ধীরে বাগানের দিকে এগোলো। বাগানের একটি কাঁঠাল গাছের নিচে সে লক্ষ্য করল আচমকা একটি ছায়া যেন সরে গেল। ঋদ্ধিমান তবুও নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার চোখের সামনে নীল আলো জ্বলে উঠল। সে দেখল বাগানের মাঝখানে কেউ যেন দাঁড়িয়ে আছে, দীর্ঘ দেহ, কাঁধে ঝুলছে ছেঁড়া চাদর, হাতে লাঠি, মুখে নীল দাগ। ঋদ্ধিমান ক্যামেরা তুলতেই
ছায়া মানুষটা গর্জন করে দৌড়ে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যেই টুপটাপ টুপটাপ লাঠির শব্দ মিলিয়ে গেল, কিন্তু মাটিতে পড়ে রইল একটি ছেঁড়া রুমাল, তাতে লেখা অস। বাড়িতে ফিরে রুমালটা অপরাজিতাকে দেখাতেই অপরাজিতা বলল, এটা তো অর্জুন সেনের নামের আদ্যক্ষর। হ্যাঁ, এবং সেই এই মৃত্যুর খেলার একজন খেলোয়াড়। কিন্তু সে যে একা নয়, এই কাণ্ডে আরও অনেকে জড়িত আছে সেটা আমি ভালো করে নিশ্চিত। একার দ্বারা এটা সম্ভব নয়, আর কেউ আছে যে যার ছায়া এখানে দেখা যায়নি। পরদিন সকালে গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে গেল অমোঘ ফিরে এসেছে। নদীতে নীল আলো দেখা গেছে। চৌধুরীদের বাড়ি অভিশপ্ত, নয়তো এভাবে কেউ ফিরে আসে কখনো? ঋদ্ধিমান শুনতে শুনতে বিরক্ত হয়ে গেল, কারণ গুজব যত বাড়ে সত্য তত লুকিয়ে পড়ে। অপরাজিতাকে নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল অর্জুনের সম্পর্কে জানার জন্য, অর্জুনকে খোঁজার জন্য। গ্রামের এক চায়ের দোকানদার তাদের বলল, অর্জুন সে নাকি কয়েক মাস আগেও গ্রামে এসেছিল, অমক বাবুর লেবে চারপাশে ঘুরতো। ঋদ্ধিমান তাকে জিজ্ঞেস করলো, তার ঘর কোথায় বলতে পারবেন? নদীর উপরে জঙ্গলে, তবে সে বাড়ি এখন পরিত্যক্ত। দুপুরের দিকে তারা সেখানে পৌঁছলো। ঘরটা ছোট, ভাঙাচোরা, কিন্তু আশ্চর্য ভেতরটা পরিষ্কার, যেন এখনও সেখানে কেউ বসবাস করে। ঘরের কোণে রাখা একটি টেবিলে সেই নীল দাগ, কাচের শিশি, নোটবুক, তাতে অর্জুনের হাতের লেখা। নীলকোষের দ্বিতীয় প্রজন্ম সম্পন্ন। মানুষের শরীরে ঢুকলে 2 মিনিটে হৃদস্পন্দন আটকে যাবে। অপরাজিতা ভয় পেয়ে বলল, এটা তো মারাত্মক অস্ত্র। ঋদ্ধিমান নোটবুকের পাতাগুলো উল্টালো। এবার আরেকটি নোট। আমার সঙ্গে আর একজন আছে, সে জানে কিভাবে ভয়কে অস্ত্রে পরিণত করতে হয়। তার মানে আমার আন্দাজি ঠিক, মানে অর্জুন একা নয়। বাইরে তখন একটা দমকা বাতাস বয়ে গেল। হঠাৎ দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। জানালায় নীল আলো পড়ল। ছায়া মানুষ এখনো আমাদেরকে অনুসরণ করছে। অপরাজিতা আতঙ্কে তার হাত চেপে ধরল। নীল আলো ঘরটাকে পুরোপুরি নীলাভ করে তুলল। হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে আসলো, ফিরে যাও, এটা তোমাদের জন্য নয়, ফিরে যাও। কণ্ঠস্বরটি পুরুষের, কিন্তু বিকৃত, যেন লাউডস্পিকারের ভিতর দিয়ে কথা বলছে। ঋদ্ধিমান চিৎকার করে বলল, তুমি কে? অমোঘ, অর্জুন, নাকি অন্য কেউ? সত্য তোমাদের জানা উচিত নয়, কারণ সত্য জানলে মৃত্যু আসে। শুধু এই কথাটাই বলে গেল সে। নীল আলো আরও তীব্র হলো। অপরাজিতা প্রায় হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথা ঘুরছে। ঋদ্ধিমান তাকে জড়িয়ে বলল, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, আলোটা দেখো না। সে হাত বাড়িয়ে নোটবুক গুজে নিল তার ব্যাগে। এক লাফে জানলা ভেঙে তারা দুইজন বাইরে বেরিয়ে এলো। পেছনে তখনও একটি কণ্ঠস্বর ভাসছে, তোমরা বাঁচবে না, তোমরা বাঁচবে না। তারা দৌড়ে বাড়ির উঠোন পর্যন্ত এলো। অপরাজিতা হাঁপাতে হাঁপাতে বলল, ওটা ওটা অমক কাকুর কণ্ঠের মতো ছিল, কিন্তু পুরোটা নয়, অমক কাকুর মতো নয়, আমি নিশ্চিত। তখন ঋদ্ধিমান ধীরে ধীরে বলল, এটা কৃত্রিম। মুখোশ পরে কেউ কণ্ঠস্বর বিকৃত করছে, যাতে আমরা বুঝতে না পারি যে আসল মানুষটি কে। অর্জুন? না, অর্জুন একা এত প্রযুক্তি পারবে না। এখানে নিশ্চয়ই একজন দ্বিতীয় ষড়যন্ত্রকারী আছে। ঋদ্ধিমান আকাশের দিকে তাকালো। বাতাসে আবারও সেই গন্ধ, নীল কোষের গন্ধ। সে অপরাজিতাকে বলল, ওই দেখো, বুঝতে পারছো নীলকোষের গন্ধ? সত্য বাতাসের দাপটে ভেসে আসছে। আজ রাতেই সব সত্য বের হবে, আর ছায়া মানুষ কে এটা জানাটা দরকার। রাতে আকাশ চাঁদহীন, একটা গুমোট অন্ধকার পরিবেশ। দ্বারকা নদীর ওপর কালো কুয়াশা নামছে। হঠাৎ মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন কেউ মুছে ফেলেছে কালি দিয়ে, আর নতুন করে আঁকছে নীল রঙে। অপরাজিতা নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে।
ঋদ্ধিমান বাগানের ছায়ায় লুকিয়ে পড়ে পাহারা দিচ্ছে, কারণ সে জানে আজ রাতেই ছায়া মানুষ ফিরে আসবে। হঠাৎ বাগানের পূর্ব দিক থেকে একটা চাপা শব্দ এলো। মাটির ওপর ভারী কিছু টানা হচ্ছে। ঋদ্ধিমান নিঃশব্দে এগিয়ে গিয়ে দেখল মাটিতে নীল দাগের ট্রেইল, সাথে লাঠির চিহ্ন। সেই দাগ অনুসরণ করতে করতে পৌঁছালো পুকুরের ধারে। সেখানে জলের ওপর নীল আলো প্রতিফলিত হচ্ছে। জল যেন বিষাক্ত হয়ে গেছে। হঠাৎ একটা চাপা কাশির শব্দ। কে কে? ঋদ্ধিমান ঝোপের আড়ালে গিয়ে দেখল একজন বৃদ্ধ মানুষ বসে কাঁসছে। মুখে গভীর দাগ, গায়ে ছেঁড়া কাপড়, এক হাতে একটা মোটা লাঠি। ঋদ্ধিমান চোখ বড় করে তাকালো। সে অবাক হয়ে বলল, এ কি অমোঘ চৌধুরী? বয়স যেন তাকে ভেঙে দিয়েছে, কিন্তু চোখ এখনো জ্বলছে অন্যরকম এক উন্মাদনায়। ঋদ্ধিমান শান্ত গলায় বলল, আপনি কি অমোঘ বাবু? বৃদ্ধ ধীরে মুখ তুলল। চোখের কোণে নীল আলোর প্রতিফলন। তার ঠোঁট কাঁপল, তবুও সে বলল, তুমি দেরি করে ফেলেছ। ঋদ্ধিমান স্থির হচ্ছে। ঠিক সেই সময় পেছনে হঠাৎ লাঠি ঠোকার শব্দ। ঋদ্ধিমান ঘুরতেই দেখল আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে। তার হাতে লাঠি, মুখ ঢাকা, কালো কাপড়ে। মানে দুইজন? অমোঘ চৌধুরী একা নন। দ্বিতীয় ছায়া মানুষটি গর্জে উঠল, তুমি যা পেয়েছো সেটা জানার অধিকার তোমার নেই। তোমরা দুইজন মিলে খুন করেছ? কেন? কে তোমরা? এই খুনের কারণটাই বা কি? কারণ দেবনাথ সব নষ্ট করে দিয়েছিল। ছায়া মানুষ হঠাৎ লাঠি তুলে ঋদ্ধিমানের দিকে ছুটে এলো। ঋদ্ধিমান লাফ দিয়ে পাশ কাটালো। লাঠি মাটিতে আঘাত করতেই সেখান থেকে নীল আলো বের হলো। ঋদ্ধিমান এবার নিজের ব্যাগ থেকে লুকিয়ে রাখা রাসায়নিক পাউডার ছড়ে দিল, যেটা সে আগের থেকে প্রস্তুত করে রেখেছিল এমন পরিস্থিতির মোকাবিলা করতে। নীল কোষের ওপর পড়তেই সেগুলো জ্বলে উঠল। ছায়া মানুষ চিৎকার করল, মুখোশ খুলে পড়ে গেল। এবার ঋদ্ধিমান দেখল এই লোকটি অর্জুন সেন, অপরাজিতার বাবার পুরনো শত্রু। তাহলে তুমি সেই মানে অর্জুন? অর্জুন চোখ রক্ত বর্ণ করে বলল, হ্যাঁ, কিন্তু আমি একা নই। তোমরা সত্যের অর্ধেক দেখেছো মাত্র। হঠাৎ অমোঘ কাস্তে কাস্তে উঠে দাঁড়ালো। তার সারা গায়ের ত্বক অস্বাভাবিক নীল হয়ে আছে, মুখে ক্ষত, চোখ গভীর খাদে ডুবে গেছে, যেন সে কতদিনের রোগে ভুগছে। সে ভাঙা গলায় বলল, আমি মরিনি। আমি গবেষণার জন্য অন্ধকারকে বেছে নিয়েছিলাম। মানুষের ভয়কে বিক্রি করা যাবে বড় বড় কোম্পানির কাছে ওষুধ হিসেবে, অস্ত্র হিসেবে, হিপনোটিক কন্ট্রোল হিসেবে। তাতে প্রচুর পরিমাণে অর্থ লাভ হবে। কিন্তু ওই দেবনাথ আমাদের সব গবেষণা চুরি করতে চেয়েছে। আমরা তাকে শিক্ষা দিয়েছি, তার কর্মফল সে পেয়েছে। তোমরা মানুষ হত্যা করেছ। এটা গবেষণা নয়, এটা পাগলামি। গবেষণায় নৈতিকতা নেই, আছে শুধু ফলাফল। এখানে এসবের বিচার নেই। হঠাৎ দুজন মিলে ঋদ্ধিমানের দিকে ছুটে এলো। ঋদ্ধিমান দৌড়ে ঝোপের ভিতর ঢুকলো। পেছনে লাঠির শব্দ, হঠাৎ একটি চিৎকার, ঋদ্ধিমান, ঋদ্ধিমান! ততক্ষণে ঋদ্ধিমানের পেছনে সেই লাঠির শব্দ মিলিয়ে গেল। অর্থাৎ তারা ঋদ্ধিমানের পিছু করা ছেড়ে দিল। ঋদ্ধিমান বাড়ির দিকে দৌড়ে ফিরে গেল। দৌড়ে উঠোনে ফিরতেই দেখে অপরাজিতা অচেতন হয়ে পড়ে আছে। তার পাশে নীল জেলির দাগ। অপরাজিতাকে ঘরে নিয়ে গিয়ে শোয়ালো ঋদ্ধিমান। বাড়িতে তখন কেউ নেই। হঠাৎ সদর দরজা দিয়ে দুজন বাড়িতে ঢুকে পড়ল। সেই লাঠির শব্দ। তারা অপরাজিতার ঘরের দিকে এগিয়ে আসলো। এ যেন তাদের চেনা রাস্তা। ঋদ্ধিমান পিছন ফিরতে দেখল তারা আর কেউ নয়, অর্জুনবাবু এবং অমোঘ বাবু। ঘরে ঢুকেই অমোঘ চিৎকার করে বলল, এই মেয়ে আমাদের শেষ সূত্র, একে নিয়ে গেলেই সব শেষ। ঋদ্ধিমান বুঝে গেল এখন পুরো ঘটনাটাই বদলে গেছে। এখানে তারা কোনো মতলব নিয়ে এসেছে। নিশ্চয়ই তাদের কোনো গবেষণার কাজে অপরাজিতাকে ব্যবহার করতে চাইছে, কিন্তু সে কিছুতেই এটা হতে দেবে না। কিন্তু ঋদ্ধিমানকে হার মানতে হলো তাদের দুজনের কাছে। কিছু বুঝে ওঠার আগেই অপরাজিতাকে তারা জোর করে নিয়ে গেল।
অপরাজিতাকে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে অমোঘের নতুন ল্যাবে। ঋদ্ধিমানও তা আটকাতে পারেনি। তাকে কিছুটা দুর্বল করে দেওয়া হয়েছিল, তবুও সে উঠে দাঁড়িয়েছে। অমোঘের নতুন ল্যাব আছে নদীর তীরের নিচে, একটি ভূগর্ভস্থ কুঠুরিতে। গুহার মতো অন্ধকার, কিন্তু ভিতরে কৃত্রিম আলো। ঋদ্ধিমান পিছন পিছন ছুটল। পথ দেখাচ্ছিল নীল দাগ। এ মানুষের রক্ত নয়, নীল কোষের পথ। গুহার ভিতর ঢুকতেই শব্দ পেল সে। মেশিন চলছে, হৃদস্পন্দন কাঁপানোর মতো শব্দ, এক কর্কশ শব্দ। বাইরে তখন জঙ্গলের ঝোপ থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ সামনে আলো জ্বলে উঠল। গুহার মাঝখানে একটি শয্যায় অপরাজিতা শুয়ে আছে, তার হাত পা বাঁধা। ততক্ষণে অপরাজিতার জ্ঞান ফিরে এসেছে। তার মুখে ফুটে উঠেছে ভয়। তার ওপর নীল আলো ফেলা হচ্ছে একটি বিশাল লেন্সের মতো যন্ত্র থেকে। ঘরের মধ্যে তখন অমোঘ গভীর গলায় বলল, নীল কোষের তৃতীয় প্রজন্ম তৈরি করতে মানুষের ভয় প্রয়োজন, আর এই মেয়ে হলো সেরা নমুনা। তুমি ভয় পেও না অপরাজিতা, তোমার এই জীবন দান তো এক মহৎ উদ্দেশ্য। আমার এই গবেষণা তোমার থেকে আর ভালো উপাদান আমি পেতাম না, তাই আমি তোমাকে এনেছি। অর্জুন মুচকি হাসল, বলল, বাবাকে মেরেছিলাম পরীক্ষার জন্য, আজ আজ মেয়েকে ব্যবহার করব নতুন পরীক্ষার জন্য। তোমরা ছেড়ে দাও অপরাজিতাকে। এটা কি ধরনের গবেষণা যেখানে মানুষকে মেরে ফেলা হয়? তোমরা বিকৃত, অসুস্থ। না, আমরা বিজ্ঞানী। মানুষের মস্তিষ্ককে ভয় দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। যারা ভয় পায় না তাদের হত্যা করতে হয়। ঋদ্ধিমান ধীরে ধীরে মেশিনের দিকে এগোলো, কিন্তু অমোঘ বন্দুক বের করলো। আর এক পা এগোলে মেরে ফেলবো। গুহা এখন উত্তেজনায় থরথর করছে। অপরাজিতা ধীর কণ্ঠে বলল, ঋদ্ধিমান, আমাকে বাঁচাও। এই তো আমি আছি, আমি আছি। ভয় পেও না অপরাজিতা, ভয় পেও না। আমি তোমাকে বাঁচাবই। এই দুই অমানুষের হাত থেকে আমি তোমাকে বাঁচাবই। সে মাথায় দ্রুত পরিকল্পনা সাজালো। সামনে কাচের বোতলে নীল কোষ রাখা, সেগুলো আলো পেলেই সক্রিয় হয়ে ওঠে। আর তার ব্যাগে আছে রাসায়নিক পাউডার, আর আছে অর্জুনের ভয়ের ইতিহাস। সে অন্ধকারকে ভয় পায়। ঋদ্ধিমান হঠাৎ হাতে থাকা টর্চটি অমোঘের দিকে ছুঁড়ে মারল। ঋদ্ধিমানের টর্চের আঘাতে ঘরে জ্বলতে থাকা কাচের লণ্ঠনটি ভেঙে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়তেই অন্ধকার নেমে এলো। গুহার ভেতরে হাহাকার। আলো জ্বালাও, আলো আলো জ্বালাও, নীলকোষ সক্রিয়। বাক্য শেষ হওয়ার আগেই ঋদ্ধিমান রাসায়নিক পাউডার ছুড়ে দিল নীলকোষের ওপর। নীলকোষ বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে দিচ্ছে। অমোঘ চিৎকার করছে, না, এটা তো ষড়যন্ত্র। অন্ধকার, অন্ধকার, আমি অন্ধকার সহ্য করতে পারি না। অন্ধকার। সে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল। ঋদ্ধিমান সুযোগ বুঝে অপরাজিতার দড়ি খুলল, তাকে তুলে নিয়ে বলল, দৌড়াও, দৌড়াও, এক্ষুনি দৌড়াও। না হলে আমরা বাঁচতে পারবো না। যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। দৌড়াও। তারা গুহার পথ ধরে দৌড়তে লাগলো। পেছনে বিস্ফোরণের শব্দ, মেশিন ভেঙে যাচ্ছে, নীল আলো জ্বলছে নিভছে। তার মধ্যে শোনা যাচ্ছে অমোঘ আর অর্জুন দুজনেই চিৎকার করছে, এসো, আমরা থামবো না। নীল ছায়া ফিরে আসবে, তোমাদেরকে নীল আলো বাঁচতে দেবে না। কিন্তু ঋদ্ধিমান অপরাজিতা কর্ণপাত না করে দৌড়ে গুহা থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তারা দুজন নিস্তব্ধ হয়ে পড়ল। তারা বুঝেই উঠতে পারছিল না কোথা থেকে যেন কি হয়ে গেল। রাতও বেশ হয়েছে। তারা বাড়িতে ফিরল। চারিদিকে তখন কেবল কুয়াশা আর দূরে নদীর কালো ঢেউ। কিন্তু এখনো সব শেষ হয়নি। পরদিন সকালে পুরো গ্রাম ফিসফিস করছে। অমোঘকে দেখা গেছে, লাঠিওয়ালা আবার ফিরেছে। নীল আলো আজ রাতেও আবার দেখা যাবে। সারা গ্রামে একটা শোরগোল পড়ে গেল এই ঘটনাটা নিয়ে। ঋদ্ধিমানও জানে অমোঘ ও অর্জুন বেঁচে আছে, আর তারা ফিরে আসবেই। কিন্তু সে জানে না কখন, কোথায়, কাকে লক্ষ্য করে তারা ফিরবে আর কি প্রতিশোধ তারা নেবে। বিকেলে থানার সাব ইন্সপেক্টর গ্রামে এলো। নদীর ধারে খোঁজ করলো, গুহায় গেল। কিন্তু আশ্চর্য বিষয়, কাল রাতেও যে গুহা ছিল আজ সেই গুহা নেই। যেন রাতারাতি জায়গাটা পুরো ফাঁকা। কোথাও কোনো মেশিন নেই, নীল কোষের চিহ্ন মাত্র নেই।
পুলিশের কর্মীরা বাড়িতে ফিরে ঋদ্ধিমানদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সাব ইন্সপেক্টর বলল, মিস্টার সেন, আপনি কি স্বপ্ন দেখেছিলেন? আপনি যে গুহার বর্ণনা দিয়েছেন তার চিহ্ন মাত্র তো নদীর ধারে নেই। তা কিভাবে কি হলো, আপনি কি বা বললেন কে জানে? ঋদ্ধিমান মনে মনে রাগে ফুঁসতে লাগলো, তবুও সে মাথা ঠান্ডা রেখে উত্তর দিল, আমি যা দেখেছি সব সত্য, কিন্তু কিন্তু কিভাবে যে কি হয়ে গেল সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু এর পেছনে একটা নিশ্চয়ই কোনো কারণ আছে। ওরা আরো আগে থেকে এখানেই লুকিয়েছিল। তারা জায়গা লুকিয়ে ফেলতে পারে। তারা বিজ্ঞানী, তারা সব চিহ্ন মুছতে জানে, তারা সব করতে পারে। কিছু জিজ্ঞাসাবাদের পর পুলিশ সেখান থেকে চলে গেল। সেদিন মধ্যরাতে ঝড় উঠল। আকাশ ভেদ করে যেন বিদ্যুৎ পড়ছে। ঘরের দরজা জানলাগুলো বারবার সশব্দে বন্ধ হচ্ছিল এবং খুলছিল। তাই অপরাজিতা আতঙ্কে ঘরের জানলা বন্ধ করল। অন্ধকার ঘরটায় কেবল একটি প্রদীপ জ্বলছে। ঋদ্ধিমান বন্দুক নিয়ে বসে আছে, কারণ সে জানে আজই শেষ রাত। আজ রাতে নিশ্চয়ই কিছু ঘটবে, তাই সে আগে থেকেই প্রস্তুত ছিল। হঠাৎ লাঠির শব্দ জানলার বাইরে থেকে শুনতে পেল। জানলার কপাট কাঁপতে লাগলো। ওরা এসেছে, আমি জানতাম আজ ওরা আসবে। জানলার ফাঁক দিয়ে নীল আলো ঢুকছে। ঘরে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তারপর হঠাৎ দরজায় জোরে জোরে আঘাতের শব্দ, যেন এখনই দরজা ভেঙে ফেলবে। দরজা ভেঙে ঢুকলো অর্জুন। তার মুখে নীল দাগ, তার চোখগুলো লাল, হাতে সেই লাঠি। সে চিৎকার করে বলে উঠল, তোমরা পালাতে পারবে না। তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে অমোঘ। তার মুখে কী সব যন্ত্র লাগানো, শরীরে যন্ত্রের তার। অমোঘ গর্জে উঠল, অপরাজিতা চৌধুরী, তুমি আমাদের শেষ বাধা। তোমাকে তো আমাদের সাথে যেতেই হবে। অপরাজিতা ভয়ে পিছন দিকে সরে গেল। তৎক্ষণাৎ ঋদ্ধিমান বন্দুক তুলল। তখন অর্জুন লাঠি উঁচু করলো তাদের দিকে এবং এগিয়ে আসলো। তুমি ভাবছো বন্দুক দিয়ে বিজ্ঞানকে হারাবে? না, বিজ্ঞানের ভেতরের দানবকেই আমি তার নিজের অস্ত্র দিয়ে শেষ করব। সে টেবিলের ওপর রাখা সেই টিউব তুলে নিল, যা অমোঘের পুরনো গবেষণার প্রথম সংস্করণ, যা নীল কোষকে অনিশ্চিত করে দেয়, মেরে ফেলে, যার মাধ্যমে নীল কোষের শক্তিকে কমানো যায়। ঋদ্ধিমান টিউব ভেঙে মাটিতে ছুঁড়ে দিল। নীল কোষ পাগলের মতো জ্বলে উঠল। চারিদিকে স্রোতের মতো আলো ছড়ালো। এত আলোর ছটায় অর্জুন চোখ চেপে বলল, না, এটা কি করলে? কেন ভাঙলে? এটা সব শেষ হয়ে গেল আমাদের। কেন ভাঙলে এটা বলো? সব শেষ হয়ে গেল আমাদের। নীলকোষ নিয়ন্ত্রণের বাইরে এখন আমাদের। নীল আলো অর্জুনকে পুরো ঢেকে ফেলল। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ চোখ, আমি কিছু দেখতে পাচ্ছি না। অমোঘ পিছিয়ে পড়ল। তার মুখে লাগানো যন্ত্রপাতি তার সারা শরীরে শক দিতে লাগলো। ঋদ্ধিমান চিৎকার করল, অপরাজিতা, এখন জ্বলতে থাকা ওই প্রদীপটা অমোঘ বাবুর দিকে ছুঁড়ে মারো, দ্রুত। অপরাজিতা প্রদীপ তুলে অমোঘের দিকে ছুঁড়ে মারল। অমোঘ আগুনে জ্বলে উঠল। নীল কোষ আর আগুন মিলেমিশে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটালো। এই বিস্ফোরণের মাঝে শোনা গেল অমোঘ বাবুর চিৎকার। সারা বাড়ি কেঁপে উঠল। নীল আলো নিভে গেল। সেই চিরচেনা লাঠির শব্দ থেমে গেল। অর্জুন মাটিতে পড়ে কাঁপছে। মাটিতে পড়ে ঘুমোচ্ছে অমোঘবাবু। তার খেলা শেষ। অপরাজিতা চোখ মুছে বলল, সবটা তাহলে সত্যিই শেষ হলো? ঋদ্ধিমান অপরাজিতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, নীল ছায়া মরে গেছে, নীলকোষ শেষ হয়েছে। তারা ভেঙে যাওয়া দরজা থেকে বাইরের দিকে তাকালো। রাতে প্রথমবারের মতো নীল আলোহীন অন্ধকার। আকাশ পরিষ্কার, কোথাও সেই নীলকোষের গন্ধ নেই। বাতাস যেন স্বাচ্ছন্দ্যে তার নিজের গতিতে বয়ে চলেছে। অমোঘের মৃত্যু এবং অর্জুনের পতনের পর গ্রামে অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন দীর্ঘদিনের জমে থাকা ভয় এক রাতে ভেঙে গুড়িয়ে গেল। কিন্তু ঋদ্ধিমান জানত এই ঘটনা এখানেই শেষ নয়। তার কোথাও মনে হয়েছে এই রহস্যের আরও একটা অংশ বাকি রয়েছে। নীল কোষের প্রকৃত উৎস কি? অমোঘ এই গবেষণা শুরু করলো কেন? আর এত বছর ধরে এ অঞ্চলে কিসের ওপর পরীক্ষা চলছিল? সকালবেলা
থানার লোকজন এসে অর্জুনকে গাড়িতে তুলল, কিন্তু সে সম্পূর্ণ নির্বাক, শুধু ফিসফিস করে বলছিল, নীলকোষ, নীলকোষ, নীলকোষ ফিরে আসবে, ফিরে আসবে। নীল ছায়া অমর, নীল ছায়া অমর। পুলিশ তাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিল। অপরাজিতা তার দিকে তাকিয়ে শিউরে উঠল। এ কি অবস্থা হয়েছে তার এক রাতের মধ্যে? ঋদ্ধিমান পুলিশকে বলল, ওর মানসিক অবস্থা ভয়াবহ, কিন্তু সে কিছু জানে, আর সেই তথ্য না পাওয়া পর্যন্ত এই রহস্য শেষ হবে না। পুলিশ সবটা শুনে ঋদ্ধিমানকে আশ্বস্ত করল, এই ঘটনার নিষ্পত্তি তারা করে ছাড়বে। অপরাজিতা ধীরে বলল, ঋদ্ধিমান, যদি সত্যটা আমরা জানতে না চাই, যদি সত্যটা এর চাইতেও ভয়ঙ্কর হয়? ঋদ্ধিমান তার দিকে তাকালো। সে শান্ত গলায় অপরাজিতাকে বলল, সত্যকে ভয় পেলে যে কোনো রহস্যই শেষ করা যায় না অপরাজিতা। সন্ধ্যায় ঋদ্ধিমান ও অপরাজিতা অমোঘের পুরনো বাড়িতে গেল। দরজায় তালা নেই। ভেতরে ঘরে ঢুকতেই ধুলো ভরা বাতাস তাকে আঘাত করল। কিন্তু ঘরের মাঝখানে একটি বড় কাঠের বাক্স, চাবি নেই, কিন্তু তালাটা অদ্ভুতভাবে আটকানো। তবে তালাটা ইলেকট্রনিক। ঋদ্ধিমান তালাটির পাশে লেখা দেখল, C14 কোড রেকর্ড। সে সব দেখে বুঝল এটি একটি গবেষণা কোড, অমোঘের ল্যাবের প্রাইমারি সিকিউরিটি। তার দেখেই মনে হলো এ বাক্সে আছে রহস্যের আসল ভিত্তি। অপরাজিতা বলল, ঋদ্ধিমান, এটা খুললে কি হবে আমাদের জানা নেই। যদি খোলাই নতুন করে আমাদের পুরো জীবনের ওপর ছায়া নেমে আসে? তবুও খুলতেই হবে, আমাকে জানতেই হবে যে ভেতরে কি আছে। সে বাক্সটা খুলতেই দেখল কিছু গবেষণার কাগজপত্র ছাড়া আর কিছুই সেখানে নেই। তাই অমোঘের ঘর তন্ন তন্ন করে খুঁজল, যদি কিছু পাওয়া যায়। সে খোঁজাখুঁজির পর কয়েকটি চিঠি, নোট বই পেল। এর মধ্যে হঠাৎ একটি পাতলা ডায়েরি বের হলো। ডায়েরির প্রথম পাতায় লেখা, C14 নীল কোষের উৎস তত্ত্ব। ঋদ্ধিমান দ্রুত ডায়েরি পড়তে লাগলো। পড়া শুরু করতেই শরীর কাঁপতে লাগলো ঋদ্ধিমানের। ডায়েরির ভেতরের অংশে লেখা, 1999 হিমালয়ের এক গুহায় প্রথম নীলকোষ আবিষ্কার। এটি কোনো সাধারণ জীবাণু নয়, এটি ভয়ের শক্তিকে বৃদ্ধি করতে পারে। হয় মানুষের দেহে প্রবেশ করলে ভয়কে মস্তিষ্কে বাড়িয়ে তুলে নিয়ন্ত্রণহীন করে দেয়। 2004 দেবনাথ গবেষণা চুরি করে পালাতে চেয়েছিল, তাই তাকে থামানো প্রয়োজন ছিল। অর্জুন সেন ছিল পরীক্ষার প্রথম সফল নমুনা। তাকে ভয়ভিত্তিক কোষ দেওয়া হয়েছিল। পরবর্তী প্রজন্ম প্রস্তুত করতে মানুষের ভয়ের প্রয়োজন। গ্রামের লোকেরা হলো সবচেয়ে উপযুক্ত নমুনা। শেষ লাইনে লেখা, একদিন কেউ যদি সত্য খুঁজতে আসে, তাকে জানিয়ে দিও নীলকোষ কেবল শুরু, শেষ নয়। অপরাজিতার ডায়েরির শেষ লাইন পড়ে শিউরে উঠল। তাহলে আমাদের পথে আরো বিপদ আছে, এখনো অনেক কিছু বাকি আছে তার মানে? হ্যাঁ, এবং সে বিপদ এখনো লুকিয়ে আছে, আমাদেরকে তার সমাধান করতেই হবে। এ কথা বলতেই হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। লাঠির শব্দ নয়, এবার পায়ের শব্দ শোনা গেল। ঋদ্ধিমান ধীরে দরজার দিকে তাকালো। এবার ছায়ার ভেতর থেকে বের হলো জয়দীপ চৌধুরী, অপরাজিতার মামা। তার মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর এক রাগান্বিত অভিব্যক্তি। তাদেরকে দেখে তিনি বললেন, তোমরা দুজন এখন অনেক কিছু জানো না। আমিও ছিলাম এই গবেষণার অংশীদার। তোমরা কিছু মাত্র জেনেছ সবে। অপরাজিতা স্তব্ধ। এতদিন পর তার মামাকে দেখে সে অবাক হয়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না কি করবে আর কোথা থেকে এই গবেষণার কাজে তার মামা আসলো। ঋদ্ধিমান লোকটির দিকে তাকিয়ে বলল, তাহলে আপনারাই অমোঘ আর অর্জুনকে সাহায্য করতেন? জয়দীপ হাসলেন, বললেন, আমি না দেখলে অমুক এত দূর এগোতেই পারতো না। আর তুমি ঋদ্ধিমান, তুমি অনেক বেশি জেনে ফেলেছ। এতটা জানা তোমার উচিত হয়নি। এবার তোমাকেও থামতে হবে।
তার কাছে কিছু একটা ছিল। আলো পড়তেই দেখা গেল বড় কাচের শিশি, ভেতরে সেই নীল তরল। অপরাজিতা চিৎকার করলো, ওটা ফেলে দাও, ওটা বিপজ্জনক। এই নীল কোষ মানুষের মৃত্যুর কারণ। ফেলে দাও মামা, ফেলে দাও। এই মরণ খেলায় মত্ত হয়েও না, ওটা ফেলে দাও। না, এটাই আমার নতুন অস্ত্র। ঋদ্ধিমান বুঝল এখন এ ঘটনা আরো ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। জয়দীপ ঘরের মাঝখানে নীল তরলের শিশি উঁচু করে ধরল। তারপর সে জোরে চিৎকার করে বলে উঠল, এটা হলো নীলকোষের চতুর্থ প্রজন্ম, অমুকের গবেষণার থেকে বহু গুণ শক্তিশালী। এটা ভয়ের ওপর চলবে না, চলবে রক্তের ওপর। আর সেই রক্তের যোগান দেবে ঋদ্ধিমান। মামা, তুমি এটা কেন করছো? তোমার বাবা আমাকে প্রতারণা করেছিল, আমার গবেষণা চুরি করে অমুককে দিয়েছিল। তার মৃত্যুর পর আমি সুযোগ পেয়েছি এই গবেষণাকে আমার মতো করে এগিয়ে নেওয়ার। আপনি কি বুঝতে পারছেন যে আপনি কি তৈরি করেছেন? এটা কোনো ওষুধ নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র, মারণাত্মক অস্ত্র। জয়দীপ হাসল, বলল, ঠিক তাই, ঠিক তাই। যে ভয় নিয়ন্ত্রণ করবে সেই শাসন করবে পৃথিবী। একবারের ভোগ হিসেবে রক্ত দিলেই আমি সর্বশক্তির অধিকারী হব। এই বলে সে শিশিটি টেবিলে রাখল। শিশির ভেতরের নীল তরল অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছে। ঋদ্ধিমান সাবধানে দাঁড়ালো, কারণ সে বোঝে একটা ভুল পদক্ষেপ মানেই মারাত্মক বিপদ। জয়দীপ বলল, এই নীলকোষ দেহে গেলে মানুষ আর মানুষ থাকে না, তার চিন্তা বদলে যায়, তার ভয় নিয়ন্ত্রণযোগ্য হয়। সে হঠাৎ অপরাজিতার দিকে তাকালো, মুখ বিকৃত করে বলল, আর তুমি অপরাজিতা, তুমি হবে আমার প্রথম সফল মানব পরীক্ষা। তবে প্রথমে ঋদ্ধিমানের রক্ত দরকার। না! ঋদ্ধিমান টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু জয়দীপ আগ বাড়িয়ে শিশিটা তুলে বলল, এক ইঞ্চিও নড়বে না। এটা ভেঙে গেলে তুমি আরো দুজনেই মরবে এমনিতেই। তুমি মানুষ নও, তুমি দানব একটা। দানব আর বিজ্ঞানের পার্থক্য খুব সূক্ষ্ম। যারা বোঝে না তারাই আমাকে দানব বলে। এই সময় হঠাৎ বাইরে গাড়ির হর্ন শোনা গেল, থানার জিপ, এবং কিছু সময়ের জন্য জয়দীপের মনোযোগ অন্যদিকে ঘুরে গেল। ঋদ্ধিমান চিৎকার করে অপরাজিতাকে ইশারা করলো। অপরাজিতা লাফ দিয়ে জয়দীপের হাত থেকে শিশিটা ছিনিয়ে নিল। জয়দীপ চিৎকার করলো। ঋদ্ধিমান জয়দীপের দিকে ছুটল। দুজন মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। নীল তরলের শিশি ছিটকে পড়ল, মেঝের উপর ঘুরে ঘুরে করিয়ে এক কোণে গিয়ে থামল। অপরাজিতা শিশিটা হাতে তুলে নিল, তার চোখে জল, মুখে দৃঢ়তা। সে বলল, এই গবেষণা আর কোনো দিন চলবে না। এই মরণাত্মক খেলা এখানেই শেষ হবে, তা আমি শেষ করব। জয়দীপ চেঁচিয়ে উঠল, এটা ভেঙে ফেললে সব শেষ হয়ে যাবে। আমার জীবন, আমার গবেষণা সব। তাই তো ভাঙছি, যাতে এই গবেষণা শেষ হয়। সে পুরো শক্তি দিয়ে শিশিটা মাটিতে ছুঁড়ে মারল। কাঁচ ভাঙার শব্দ, তারপর অন্ধকারের মধ্যে ছড়িয়ে পড়ল নীল আলো। আলো এত তীব্র যে কেউ চোখ খুলে তাকাতে পারল না। আলো কমে গেলে দেখা গেল নীল তরল গলে মাটিতে নেমে গেছে, ধোঁয়া উঠছে। তরল নিজে নিজেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। জয়দীপ হাঁটু কেড়ে বসে পড়ল, মাটিতে হাত রেখে কাঁদতে লাগলো। আমার জীবনের সব শেষ, সব শেষ। না, ওটা একটা সমাজ বেঁচে গেল। এই মরণ খেলা এখানেই শেষ হলো। ততক্ষণে পুলিশ তার দলবল নিয়ে ভেতরে ঢুকল, জয়দীপকে গ্রেপ্তার করলো। অপরাজিতাকে একজন অফিসার বলল, আপনারা দুজন আজ বহু মানুষের জীবন বাঁচিয়েছেন। দেশব্যাপী এইসব বিষাক্ত পরীক্ষার খবর জানানো হবে, সব ঘটনাই মানুষকে বলা হবে। কালই আপনারা খবরের প্রথম পাতায় এই ঘটনা দেখতে পাবেন। আর অমোঘ, তার গবেষণার কি হবে? সব ধ্বংস করে দেওয়া হবে। এই গবেষণার আর কোনো অস্তিত্ব থাকবে না।
ঋদ্ধিমান গভীর শ্বাস নিল, কিন্তু সে জানতো এখানেই সব শেষ নয়, কারণ তার হাতে এখনো আছে অমোঘের ডায়েরির শেষ পাতা, যেখানে লেখা, যা হারিয়েছে তা আবার ফিরে আসবে। জয়দীপকে আটকানোর পর গ্রাম আবার শান্ত হতে লাগলো। গ্রামের ওপর যেন নতুন আলো পড়ল, কিন্তু ঋদ্ধিমান শান্ত হতে পারছিল না, কারণ সে জানতো অমোঘ, অর্জুন, জয়দীপ তারা ছিল কেবল 3টি মুখ। এই গবেষণার পিছনে আরও মানুষ আছে সত্যিকারের মাস্টার মাইন্ড। সে রাতে বইতে থাকা হাওয়া একটু অন্যরকম লাগছিল। নদীর দিকে তাকালে মনে হচ্ছিল অন্ধকারে কেউ তাকিয়ে আছে। মধ্যরাত 2টোর সময় ঋদ্ধিমান ঘুমোতে পারছিল না। ডায়েরির শেষ পাতা বারবার চোখের সামনে ভাসছিল। নীলকোষ একদিন আবার ফিরে আসবে। হঠাৎ তার ফোন বেজে উঠল। কলারের নামের জায়গায় আননোন নাম্বার। ঋদ্ধিমান কল ধরল। ওপাশে কেউ কথা বলছে না, শুধু শ্বাস নেওয়ার শব্দ। তারপর হঠাৎই গভীর কর্কশ গলায় কেউ বলল, তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে? এই গলা শুনে ঋদ্ধিমানের গলা শুকিয়ে গেল। ওপাশ থেকে আবারও বলা হলো, তুমি যাদের ধরিয়ে দিয়েছো তারা কেবল পরীক্ষাগার কর্মচারী, আসল গবেষকরা এখনো বাইরে আছে। ঋদ্ধিমান ঠান্ডা গলায় বলল, তুমি কে? আমি C14 প্রকল্পের প্রধান সমন্বয়কারী। অমোঘ আমার ছাত্র, জয়দীপ আমার সহকারী, আর তুমি আমার গবেষণার প্রথম বাধা। আমি আপনাদের থামাবো। ওপাশ থেকে হাসির শব্দ। থামাতে হলে আমাকে খুঁজে বের করতে হবে, আর আমাকে খুঁজে পেতে হলে তোমাকে আবার নীলকোষের কাছে ফিরতে হবে। এই বলে দপ করে কলটা কেটে গেল। ঋদ্ধিমান কাপা হাতে মোবাইল নামালো। রাতে ঋদ্ধিমানের ঘরে আলো জ্বলতে দেখে অপরাজিতা নিজের থেকে বের হয়ে এলো। সে দেখল ঋদ্ধিমানের চোখে মুখে অদ্ভুত এক ভয়। তার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। ঋদ্ধিমান, কি হলো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? অপরাজিতা, এখনো শেষ ছায়া বেঁচে আছে। এই রহস্যে আরো অনেকে আছে। তাহলে কি সব আবার শুরু হবে? হ্যাঁ, আমাদের এবারে প্রস্তুত থাকতে হবে। চাঁদের আলোয় তাদের দুজনের ছায়া মিলে মিশে গেল, কিন্তু দূরে নদীর জলে নীল আলো একবার মৃদু করে জ্বলে উঠল, আবার নিভে গেল। মানে কিছু এখনো বেঁচে আছে। 3 মাস পর অপরাজিতা শহরে একটি হোস্টেলে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছে। ঋদ্ধিমান ফিরে গেছে তার শহরে, কিন্তু মন পড়ে আছে এই রহস্যের মধ্যে। অর্জুন এখনো মানসিক হাসপাতালে। সে মাঝে মধ্যে বলে, নীলকোষ আবার ডাকছে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, নীলকোষ আবার আসবে, ডাকছে, ডাকছে। জয়দীপ জেলে, কিন্তু পুলিশ তার কাছ থেকে আসল মাস্টার মাইন্ডের কোনো চিহ্ন পায়নি। সে কিছুতেই স্বীকার করেনি তার এই ষড়যন্ত্রের সাথে, অর্থাৎ এই গবেষণার কাজে আর কে কে আছে। একদিন ঋদ্ধিমান ডাকযোগে একটি খাম পেল। খামে কিছু লেখা নেই, ভেতরে কেবল এক টুকরো কাগজ। কাগজে লেখা, Game is not over. Project C14 lives forever. কাগজের কোণে একটি নীল দাগ। ঋদ্ধিমান খামটি হাতে ধরে রইল। তার চোখে কোনো ভয় নেই, বরঞ্চ তার চোখে ফুটে উঠেছে কেবল দৃঢ়তা। সে মনে মনে বলল, যদি তুমি ফিরে আসো আমি অপেক্ষা করব। শেষ ছায়া ভেঙে যাওয়ার আর তোমাকে বের করা পর্যন্ত আমি থামছি না। এই রহস্যের উন্মোচন আমাকে করতেই হবে, আর আমি করেই ছাড়ব। দূরে দ্বারকা নদীর ওপর এখনো সেই নীল আলো এক মুহূর্ত জ্বলে ওঠে আর নেভে, আর অন্ধকারে মিলিয়ে যায়। তবে ঋদ্ধিমানও এবার প্রস্তুত রইল।